আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে রেসিডেন্সি মার্চ 2023 পরীক্ষা হয়ে গেল। আমরা ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে এই রেসিডেন্সি মার্চ 2023 যে পরীক্ষাটা হয়ে গেছে, এখানে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর কিছু সিলেক্টেড প্রশ্নের সলভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওভারঅল যদি বলতে হয়, পরীক্ষাটা খুবই ভালো হয়েছে। সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন মিলিয়ে বেশ স্ট্যান্ডার্ড প্রশ্নে বলা যায়। তো আমরা চেষ্টা করব এই যে প্রশ্নগুলো এসেছে পরীক্ষায় সেগুলোকে ধীরে ধীরে সলভ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমেই যে টপিকটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে সিভিএস ফিজিওলজি। এই রেসিডেন্সি মার্চ 2023 পরীক্ষায় সিভিএস ফিজিওলজি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে কিছু সিলেক্টেড প্রশ্ন আমি নিয়ে এসেছি আপনাদের কাছে। সেগুলো নিয়ে আমরা হেল্প লিঙ্ক সহ কিছুটা আলোচনা করব। তাহলে আমরা যদি পরীক্ষার প্রশ্ন দিকে তাকাই তাহলে দেখবো যে প্রশ্নটা এসেছে সেটা খুবই কমন একটা টপিক, সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। সিভিএস ফিজিওলজিতে কার্ডিয়াক আউটপুট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রায় প্রতি বছরই কার্ডিয়াক আউটপুট থেকে একটা না একটা প্রশ্ন আসে। টপিক সেম থাকে, অনেক সময় স্টেমগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা যদি এবার দেখি, এবার অপশনগুলো ছিল কার্ডিয়াক আউটপুট ইজ এক্সপ্রেসড অ্যাজ দ্য আউটপুট অফ ওয়ান ventricle in liter per minute, decreases in aortic stenosis, increases when a patient lies down, decreases in hot environment, and increases in hypertrophic cardiomyopathy. অর্থাৎ এখানে জানতে চাওয়া হচ্ছে কার্ডিয়াক আউটপুটটা কিভাবে এক্সপ্রেস করা হয় এবং এটা বৃদ্ধির কজ এবং কমার কজগুলো কি কি। এই যে প্রশ্নটা এসেছে এটা ফিজিওলজি যে আমাদের প্রিয় বই ক্যানন, সেখান থেকে দেখবেন একদম একটা বক্স থেকে সহজে দেওয়া। আমরা যদি এই ক্যানন বইটার যদি এই বক্সটা যদি খেয়াল করি তাহলে দেখবো যে ইফেক্টস অফ ভেরিয়াস কন্ডিশন অন কার্ডিয়াক আউটপুট। এখানে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজের কজ এবং ডিক্রিজের কজগুলো কিন্তু দেওয়া আছে। এখান থেকে আমরা যদি দেখে নিই তাহলে কিন্তু সহজেই কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ এবং ডিক্রিজ কজগুলো আমরা অ্যান্সার করতে পারি। তাহলে আমরা যদি প্রশ্নটা আরেকবার দেখি যে কার্ডিয়াক আউটপুট ইজ এক্সপ্রেসড অ্যাজ আউটপুট অফ ওয়ান ventricle in liter per minute। আমরা জানি কার্ডিয়াক আউটপুটের ডেফিনিশনটাই হচ্ছে অ্যামাউন্ট অফ ব্লাড হুইচ ইজ ইজেক্টেড ফ্রম ইচ ventricle ইন ইচ মিনিট, এবং এটার ইউনিটটাই হচ্ছে লিটার পার মিনিট। আমরা জানি যে কার্ডিয়াক আউটপুট হার্টের জন্য কত, সেটা হচ্ছে অ্যাভারেজ 5 থেকে 6 লিটার পার মিনিট। তাহলে এটা ট্রু অ্যান্সার। সেকেন্ড প্রশ্নটা ছিল ডিক্রিজেস ইন অ্যাওর্টিক স্টেনোসিস। যখন অ্যাওর্টিক স্টেনোসিস হয় এটা একটা অবস্ট্রাকশন তৈরি করে। আমাদের কাছে মনে হতে পারে যে কার্ডিয়াক আউটপুট তাহলে তো অবস্ট্রাকশন থাকলে কমে যাবে। যদি আমরা একটু ডিপলি চিন্তা করি তাহলে আমরা দেখবো যখন অ্যাওর্টিক স্টেনোসিস ডেভেলপ করে তখন সেই অ্যাওর্টিক স্টেনোসিস একটা অবস্ট্রাকশন তৈরি হয় ঠিকই, এক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রোক ভলিউমটা অ্যাকচুয়ালি কমে যায়, কার্ডিয়াক আউটপুট না। স্ট্রোক ভলিউম যখন কমে যাচ্ছে আমাদের তখন সেটার রেসপন্সে আমাদের হার্ট রেটটা বেড়ে যায়। আমরা জানি কার্ডিয়াক আউটপুট হচ্ছে স্ট্রোক ভলিউম এবং হার্ট রেটের একটা মাল্টিপ্লাই। এই ক্ষেত্রে ডেভিডসনের বইতেও কিন্তু বলা আছে যে ইনিশিয়ালি অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট কমে না। যখন একটা পেশেন্ট সিভিয়ারলি এক্সারসাইজ করে তখন তার যে পরিমাণ কার্ডিয়াক আউটপুট বাড়ার কথা ছিল সেই পরিমাণ কার্ডিয়াক আউটপুটটা বাড়ে না। ডেভিডসন এই কথাটা বলা আছে, ঠিক আছে? সেই অনুযায়ী এই অ্যান্সারটা ফলস। 3 নম্বর হচ্ছে ইনক্রিজেস when a person lies down। আমরা জানি কার্ডিয়াক আউটপুট ডিপেন্ড করে ভেনাস রিটার্নের উপর, আর স্ট্রোক ভলিউম ডিপেন্ড করে হচ্ছে ভেনাস রিটার্নের উপর। তাহলে দেখেন এখানে লেখা আছে যে কার্ডিয়াক আউটপুট কি হয়, খেয়াল করে দেখো ডিক্রিজ করার কজ হচ্ছে সিটিং অর স্ট্যান্ডিং ফ্রম লাইং পজিশন। যখন একজন পেশেন্ট বসে যায় বা দাঁড়িয়ে যায় তখন তার কার্ডিয়াক আউটপুট কমে যায়, আর যখন সে শোয়া অবস্থায় থাকে তখন তার ভেনাস রিটার্ন বাড়ার কারণে তার স্ট্রোক ভলিউমটা বেড়ে যায়, এই কারণে তার কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে ডিক্রিজেস ইন হট এনভায়রনমেন্ট। বক্সে আসে দেখেন হাই এনভায়রনমেন্টাল টেম্পারেচার, এটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করার একটা কজ, সুতরাং এটা হচ্ছে ফলস অ্যান্সার। আরেকটা অপশন হচ্ছে ইনক্রিজেস ইন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। একই রকম অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে যে কথাগুলো বললাম এটাও এটার জন্যই। তাহলে সেই অনুযায়ী এটা অ্যান্সারটা হচ্ছে ট্রু ফলস ট্রু ফলস ফলস। আচ্ছা, আমরা যদি এর পরের প্রশ্নটা আসি তাহলে দেখবো যে দ্য পালস প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, অর্থাৎ পালস প্রেশার কোন কোন জিনিসের সাথে সরাসরি সম্পর্কিত, কোন কোন ফ্যাক্টর বাড়লে পালস প্রেশার বাড়বে আর কোন কোন ফ্যাক্টর কমলে পালস প্রেশার কমে যাবে। পালস প্রেশার জিনিসটা হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যে ডিফারেন্স সেটা। তাহলে আমরা যদি অপশনগুলো দেখি তাহলে দেওয়া আছে প্রথম অপশন হচ্ছে স্ট্রোক ভলিউম, কমপ্লায়েন্স অফ দ্য আর্টেরিয়াল ব্লাড ভেসেল, ইলাস্টিসিটি অফ দ্য আর্টেরিয়াল ওয়াল, হার্ট রেট এবং ডায়ামিটার অফ দ্য ব্লাড ভেসেলস। এই প্রশ্নটা আমাদের ফিজিওলজি যে গাইডলাইন বই সেখানে সুন্দর করে দেওয়া আছে। আমরা একটু গাইডলাইনের বই সেই পেজটাতে একটু চলে যাই। তাহলে আমরা যদি দেখি
গাইডলাইন বইতে দেখবেন স্ট্রোক ভলিউম এবং কমপ্লায়েন্সের সাথে যে সম্পর্কটা পালস প্রেশারে অনেক সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি জাস্ট নিচের একটা লাইন খেয়াল করি যে পালস প্রেশার ইকুয়ালস টু স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই আর্টেরিয়াল কমপ্লায়েন্স, অর্থাৎ এখানে আমরা খেয়াল করতে পারি যে পালস প্রেশারে স্ট্রোক ভলিউমের সাথে সম্পর্ক আছে এবং আর্টেরিয়াল কমপ্লায়েন্সের সাথে সম্পর্ক আছে। তাহলে এখানে আমরা সহজে আমরা অনুমান করতে পারি, দেখেন স্ট্রোক ভলিউমের সাথে পালস প্রেশারের সম্পর্কটা হচ্ছে কিরকম, সমানুপাতিক। অর্থাৎ যদি স্ট্রোক ভলিউম বৃদ্ধি পায় তাহলে সেই অনুযায়ী পালস প্রেশারটাও বৃদ্ধি পাবে। আর আর্টেরিয়াল কমপ্লায়েন্সের সাথে সম্পর্ক কিরকম, ব্যস্তানুপাতিক। অর্থাৎ আর্টেরিয়াল কমপ্লায়েন্স যদি কমে যায় তাহলে পালস প্রেশার বেড়ে যাবে, বা আর্টেরিয়াল কমপ্লায়েন্স যদি বেড়ে যায় তাহলে পালস প্রেশার কমে যাবে। এই জায়গা থেকে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারি। আর আমরা যদি ব্যাখ্যা চাই তাহলে জাস্ট এখান থেকে এই কথাটা আমরা যদি দেখে নিই তাহলে কিন্তু ব্যাখ্যাটা আমরা বুঝে যাব। তাহলে আমরা প্রশ্নে ফিরে আসি যে পালস প্রেশার কি সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। যে এখান থেকে কিন্তু আমরা এই ট্রু ফলসের অ্যান্সারটা খুব সুন্দর মতো দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি এর পরের প্রশ্নে চলে আসি যে ফ্যাক্টরস দ্যাট ইনক্রিজেস পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স আর, অর্থাৎ পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কোন কোন ফ্যাক্টরের কারণে বৃদ্ধি পায়। পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি বৃদ্ধি পায় তাহলে যে কন্ডিশনটা ডেভেলপ করে সেটাকে আমরা বলি পালমোনারি হাইপারটেনশন। তাহলে এখানে জানতে চাওয়া হয়েছে কোন কোন ফ্যাক্টর পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায় বা পালমোনারি হাইপারটেনশন করে। পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ার একটা মেকানিজম হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন। তাহলে যদি আমরা এই অ্যান্সারটা করতে বুঝতে পারি যে কোন কোন ফ্যাক্টর পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন করছে, সেই ফ্যাক্টরগুলোই পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দিবে। অর্থাৎ ভ্যাসো কনস্ট্রিকশন যেগুলো করবে তারাই এটার জন্য ট্রু অ্যান্সার। তাহলে আমরা যদি অপশনগুলো দেখি, অপশনগুলো হচ্ছে হাইপোক্সিয়া, অ্যাসিডোসিস, নাইট্রিক অক্সাইড, হিস্টামিন এবং লিকোট্রিন। তাহলে আমরা সবাই জানি যখন হাইপোক্সিয়া ডেভেলপ করে বডিতে, তখন বডিতে যে সিস্টেমিক সার্কুলেশন আছে সেই সিস্টেমিক সার্কুলেশনের ভেসেলগুলো ডাইলেট করে। কিন্তু উল্টো ঘটনাটা হয় ইন দ্য পালমোনারি সার্কুলেশন। সেইখানে যখন হাইপোক্সিয়া ডেভেলপ করে পালমোনারি ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে। এটা হচ্ছে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বা পালমোনারি সার্কুলেশনের একটা পিকুলারিটি, যে ও হাইপোক্সিয়ার সময় পালমোনারি ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে। তাহলে হাইপোক্সিয়ার সময় পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যায়। সিমিলার ঘটনা হয় যখন অ্যাসিডোসিস হয়, অ্যাসিডোসিসও পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দেয়। বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলো এসেছে হচ্ছে আমাদের ফার্মাকোলজি বই, সেই ফার্মাকোলজি থেকে কিছুটা দেওয়া হয়েছে। তাহলে এটার অ্যান্সারটা যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা খুব সহজেই আমাদের গাইডলাইন বইটা দেখতে পারবো যে হাইপোক্সিয়ার কারণে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যায়। আর বাকি যে তিনটা অপশন দেওয়া হয়েছে এই অপশনগুলো যদি খেয়াল করি তাহলে যে নাইট্রিক অক্সাইড হচ্ছে নিজেই একটা এমন একটা এজেন্ট যে ভেসো ডাইলেট করে, এবং নাইট্রিক অক্সাইডের যে ডেরিভেটিভ সেগুলোকে আমরা, বা নাইট্রিক অক্সাইডের যে অ্যানালগ টাইপের যে ডেরিভেটিভগুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করি পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সকে কমানোর জন্য। অর্থাৎ নাইট্রিক অক্সাইড নিজে ভেসোডাইলেটর হিসেবে কাজ করে পালমোনারি ভেসো রেজিস্ট্যান্সকে কমিয়ে দিবে। তাহলে এই জন্য নাইট্রিক অক্সাইড হচ্ছে ফলস অ্যান্সার। হিস্টামিনও সেম টাইপের ভেসোডাইলেট করে, এই জন্য সে হচ্ছে ফলস অ্যান্সার। অপরদিকে লিকোট্রিন, মোর স্পেসিফিক্যালি বলতে গেলে লিকোট্রিন D4, যেটা লিকোট্রিন D4টা পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দেয় বা পালমোনারি হাইপারটেনশন করতে পারে। এই জন্য অ্যান্সারটা হচ্ছে হাইপোক্সিয়া, অ্যাসিডোসিস, এই দুটোই ট্রু অ্যান্সার। নাইট্রিক অক্সাইড, হিস্টামিন এই দুটো ফলস অ্যান্সার, এবং লিকোট্রিন হচ্ছে ট্রু অ্যান্সার। এটা হচ্ছে আমাদের পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বৃদ্ধি পাওয়ার কজ। ঠিক আছে, আমরা এখান থেকে অ্যান্সারগুলো দেখতে পাই। সো আমাদের এটুকু ছিল হচ্ছে আমাদের CVS ফিজিওলজি থেকে সিলেক্টেড কয়েকটা কোশ্চেনের সলভ। আমরা এরপরে অন্য যে টপিকগুলো আছে সেখানকার সিলেক্টেড প্রশ্ন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।